সাধারণত এনকে ডিজিটালে আমরা কোনো ব্রেকিং নিউজ কখনো দিই না। আপনারা লক্ষ্য করবেন, ব্রেকিং নিউজ আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন না। কোনো ব্রেকিং না, কোনো রকম সনসনি খেজ খবরে না, কোনো ঘটনার সত্যতা যাচাই না করা পর্যন্ত, অর্থাৎ যাচাই না করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি না। তার জন্য হয়তো অনেক ক্ষেত্রে সময় লেগে যায়, কিন্তু আমরা আসল খবরটা, সত্যি খবরটা জানবার পর, তার বিচার করবার পরই আপনাদেরকে দিই। তবে আজকে কিন্তু বেশ কয়েকটা ব্রেকিং বোমা ফাটাতে চলেছি আমরা। হ্যাঁ, 100% না হলেও মোটামুটি 80% নিশ্চিত হয়েই হতে চলেছে আজকের এক্স ফ্যাক্টর। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। বহুদিকে যেতে হচ্ছে, চারিদিকে খোঁজ খবর নিতে হচ্ছে, পৌঁছতে হচ্ছে বিভিন্ন জায়গায়, তাই অনুষ্ঠান আনতে একটু দেরি হয়ে যাচ্ছে। 8টার জায়গায় কোথাও 8:20, 8টা, 8:30টাও বেজে যাচ্ছে। আমরা মার্জনা চাইছি, কিন্তু চেষ্টা করছি প্রতিদিনই নির্ধারিত সময়ের মধ্যে স্টুডিওতে ঢুকে আপনাদের জন্য অনুষ্ঠান করার। সেরকমই আজকে খানিকটা দেরি হয়ে গেল, আমরা আবার মার্জনা চাইছি। দেখুন, প্রায় 5 লক্ষ অসামরিক আধা সামরিক বাহিনীকে নামানো হচ্ছে। নির্বাচনের নির্ঘণ্ট মোটামুটি যা জানা গিয়েছে সেটা হচ্ছে 12ই এপ্রিলে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে মোট 30টি আসনে ভোট হবে। 16ই এপ্রিল ভোট হওয়ার সম্ভাবনা আছে 45টি আসনে, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর 24 পরগনার একাংশে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিংবা মালদার ভোট কবে হবে সে নিয়ে খবর কিন্তু আমরা পাইনি এখনো। যা পেয়েছি তা হলো 20 এপ্রিল দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার একাংশের 35টি আসনে ভোট হওয়ার সম্ভাবনা আছে। আগামী 24শে এপ্রিল দক্ষিণ 24 পরগনার বাকি অংশের সাথে হাওড়া, হুগলির মোট 44টি আসনে ভোট হতে পারে। 29শে এপ্রিল উত্তর কলকাতা সহ 24 পরগনার অন্যান্য যে কটি অংশ বাকি রয়েছে, যে কটি অঞ্চল বাদ রয়েছে সেগুলো সহ পূর্ব মেদিনীপুরে হতে পারে ভোট। এরকম একটা খবর পাচ্ছি। এখানে মোট 45টা আসনে ভোট হবে। 3রা মে উত্তর 24 পরগনা কয়েকটা জেলা সহ কয়েকটা জেলায় 43টি আসনে ভোট হতে পারে। তবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কবে যে ভোট হবে সেটার কোনো খবর আমাদের কাছে নেই। যা বললাম আমরা সূত্র মারফত পেয়েছি সেটাই আপনাদেরকে বললাম, যেটা সাধারণত আমরা করি না, তবু আজকে করছি। মোট 6 দফার ভোট হবে এরকম একটা খবর ভেসে এসেছে আমাদের কাছে। আপনারাও হয়তো অনেকে কেউ পেয়েছেন, কিন্তু এত কম সময়ে 6 দফার ভোট করা 12ই এপ্রিল থেকে 3রা মে, ধরে নিন প্রায় 3.5 সপ্তাহের মধ্যে, 4.25 সপ্তাহের মধ্যে 5 লক্ষ আধা সামরিক বাহিনীকে ডিপ্লয় করা, ভোট গ্রহণ যারা করবেন সেই আধিকারিকদের ইলেকটোরাল প্রসেসের মধ্যে নিয়ে আসা, এসব ছাড়াও প্রথম দফার ভোট যদি 12ই এপ্রিল হয় তাহলে ধরুন আজ থেকে হাতে রয়েছে মেরে কেটে আর 45-46 দিন, 1.5 মাস। এখনো এসআইআর প্রক্রিয়াই শেষ হয়নি। চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখেও বের হবে কিনা সেটা নিয়ে নিশ্চিত নই আমরা। যদিও 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও হয়, তারপরে অন্তত আরো 10 দিন সময় দিতে হবে যাদের নাম কোনো কারণে বাদ চলে গিয়েছে তাদের আবেদন করবার জন্য। তার মার্চের 11 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ভোটার তালিকা যেটা আসবে তার উপরে কিন্তু আগামী বিধানসভা নির্বাচন হবে এরকম মনে করা হচ্ছে। 15 তারিখ থেকেও যদি মনোনয়নপত্র জমা দিতে বলা হয় এবং 10 দিনের মধ্যে যদি তা তুলে নেওয়ার সময় দেওয়া হয়, তাহলেও প্রথম দফা ভোটের আগে প্রার্থীরা এবং রাজনৈতিক দলগুলো সময় পাবে মেরে কেটে 18-20 দিনের কাছাকাছি। এত কম সময়ে একটা বিধানসভায় গড়ে যদি 1.5 থেকে 2 লক্ষ ভোটার ধরেই নিই আমরা, তাদের কাছে পৌঁছানো কি আদৌ সম্ভব? বিশেষ করে যে রাজনৈতিক দলগুলোর সংগঠন ততটা মজবুত নেই। নির্বাচন কমিশনের পক্ষেও কি সম্ভব হবে সমস্ত আধিকারিকদের ট্রেনিং দিয়ে, ইভিএম কমিশনিং করিয়ে ভোট গ্রহণ করা? সন্দেহ দানা বাঁধছে কিন্তু এখানে। এত কম সময়ে এত বেশি কাজের চাপ নির্বাচন কমিশন কি নিতে পারবে? এসআইআর কে তড়িঘড়ি করতে গিয়ে কমিশন কাপড়ে চোপড়ে হয়ে যাচ্ছে। ভোট প্রক্রিয়া তো আরো অনেক বড় সড় ব্যাপার। আবার অন্য একটি নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে
যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট 6 দফায় নয়, হবে 2 অথবা 3 দফায়। আমাদের কাছে সেটাই বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। সেই কারণেই অভূতপূর্ব নিরাপত্তা রক্ষীর আয়োজন করা হয়েছে ভোটের আগেই। সেই সূত্রই জানাচ্ছে আগামী 29 এপ্রিলের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং ফল প্রকাশ হবে 4 অথবা 3 মে। শপথ গ্রহণ মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, এরকম একটা খবর আসছে। কিন্তু যেভাবেই ভোট গ্রহণ হোক না, যে দিনই ভোট গ্রহণ হোক না কেন, তাতে সুবিধেটা কার, সে কথাই বলতে আসছি ছোট্ট একটা বিরতি থেকে ফিরে। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা আলোচনা করছি ভোট গ্রহণ এবং ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে। আপনাদেরকে বলে রাখি যে আমরা যে সূত্র মারফত খবর পেয়েছি, এরকম সূত্র মারফত খবর এনকে ডিজিটাল আগে কখনো দেখায়নি। আমরা একেবারে 100% নিশ্চিত হয়ে তবেই আপনাদেরকে খবর দেখিয়েছি। আর আজকে তাহলে কেন বলছি? আজকে বলছি কারণ এই যে খবরগুলো ভেসে এসেছে, কেউ বলছে 6 দফায় ভোট হবে, কেউ বলছে 2 দফায়, কেউ বলছে 3 দফায়, এগুলো বলবার পেছনে কারণ হচ্ছে যে মোটামুটি আপনাদের একটা ধারণা দিয়ে রাখা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আমি দায়িত্ব নিয়ে বলছি, এনকে ডিজিটাল আপনাদেরকে এই ধরনের খবর আগে কখনো দেখায়নি। কারণ দেখাচ্ছি একটাই কারণে, যে আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলা আপনাদের, যাতে নির্বাচন যে দোরগোড়ায় কড়া নাড়ছে সেখানে আপনারা তৈরি থাকতে পারেন। মানে এই ব্রেকিং নিউজ দেব বলেও ভাষা ভাষা ভোটের নির্ঘণ্ট জানানোর আসল কারণটা এবার কিন্তু খোলসা করে বলি। প্রথমেই নিশ্চিতভাবে জেনে নিন, এই এসআইআর নিয়ে বিজেপি যে আহাম্মকের মতো কাজগুলো করে এসেছে এতদিন ধরে, সেই রকম কোনো চরম ভুল আর তারা করতে চাইছে না। অগ্নিমিত্রা পল সহ একাধিক প্রথম সারির বিজেপির মুখ হয় তারা নিজেদের আসন বদলে একটা সেফ সিট চাইছেন, আর না হয় অনেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করতে চাইছেন না, বরং 29 লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে চাইছেন বিজেপির বেশ বড় বড় হেভিওয়েট নেতারা। বিজেপির পার্টি অফিসে প্রার্থী হওয়ার জন্য আবেদনপত্র এবার কিন্তু চূড়ান্ত ভাটা লক্ষ্য করা গিয়েছে। প্রার্থী হওয়ার জন্য বিগত বিধানসভা নির্বাচনেও যে হুড়োহুড়িটা দেখা গিয়েছিল, এবারে সেই উন্মাদনা কিন্তু আর নেই। দিল্লি থেকে নেতারা উড়ে এসেও ভিড় টানতে পারছেন না। সম্প্রতি সায়েন্স সিটির অডিটোরিয়ামে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভায় যত ভিড় হয়েছিল, তার 100 গুণ বেশি ভিড় হয় তৃণমূলের আমি বাংলার ডিজিটাল যোদ্ধার কনক্লেভে। অমিত শাহের সভাতেও সেই কঙ্কালসার বিজেপির চেহারাটা ফুটে উঠছে বারবার। এরপরে আসছে আবার রথযাত্রা, বিলাসবহুল গাড়িতে নেতাদের ঘুরে বেড়ানোর ছবি হয়তো মিডিয়ায় ঘুরে বেড়াবে, কিন্তু বাংলার মানুষের সমর্থন থেকে বিজেপি কিন্তু অনেকটাই দূরে সরে গিয়েছে। এটা এইসব কথা বলছি কোনোটাই ভাষা না, সূত্র মারফত নয়, আমাদের সমীক্ষা থেকে যেটা উঠে এসেছে তাই। বিজেপির গড় বলে পরিচিত বাংলার 3-4টে অংশ, 1 হচ্ছে উত্তরবঙ্গ, 2 হচ্ছে মতুয়া অঞ্চল, আর 3 হচ্ছে মেদিনীপুর, কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া। এখন এই 3 অঞ্চলেরই লেটেস্ট আপডেট দেবো আপনাদেরকে। একটা কথা গোড়াতেই বলে রাখা ভালো, যে 294টা আসনের মধ্যে 25টা আসনও এমন নেই যেটাকে আক্ষরিক অর্থে বিজেপির জন্য সেফ সিট বলা যায়। 25টাও নেই 294টার মধ্যে। এমন 10টা আসনও নেই যেখানে বিজেপি হলফ করে বলতে পারে যে তারা সেখানে 20 থেকে 25,000 ভোটের লিড নেবে বা জিতবেই। হ্যাঁ, বর্তমান বিজেপির মানে এটাই হচ্ছে আসল চেহারা বাংলায়। নেতারা যা খুশি দাবি করুক, অনেক দাবি করেন নেতারা, যা খুশি দাবি করুক, যত খুশি আসনের দাবি তারা করতেই পারেন।
আমরা কিন্তু 55 থেকে 60টির বেশি আসনে বিজেপিকে রাখতে পারছি না। বিজেপি এই 55 থেকে 60টি আসনের বেশি কোনোটাতেই কিন্তু আশার আলো নেই। তবে কাহানি মে টুইস্ট আছে এখানে। হ্যাঁ, কাহানিতে টুইস্টটা কি এবার সেটা বলবো। বিজেপিকে 100% মানে 100% যদি তাদেরকে ভোটে যেতে হয়, মানে তারা মানে 112 থেকে 125টা আসনে তাদেরকে যদি জিততে হয়, তার জন্য একটা প্ল্যান করে রাখা আছে। সেটা হলো প্রথম দফাতেই আধা সামরিক বাহিনী দিয়ে এতটাই ত্রাসের পরিমণ্ডল তৈরি করতে হবে যাতে ভোটদানের পরিমাণ যতটা সম্ভব কম করা যায়। অর্থাৎ আধা সামরিক বাহিনী যত দাপাদাপি করবে প্রথম দফার ভোটে, অবভিয়াসলি পরের যে দফাগুলো হবে তাতে মানুষ ভয় পেয়ে কম বেরোবে। ধরুন ভোট দিতে কেউ যাচ্ছেন আর ওদিকে আধা সামরিক বাহিনী তাদেরকে পেটাচ্ছে, এরকম দেখলে কেই বা ভোট দিতে যাবে সাধারণ মানুষ? ফলে ভোটদানের যে শতাংশ, সেই শতাংশটাকে যতটা সম্ভব কম করা যায় ততই কিন্তু বিজেপির লাভ। মানে শাসক দলের লাভ হয় তখনই যখন ভোট শতাংশ বাড়ে, আর বিরোধী দলের লাভ হয় যখন ভোট শতাংশ কমে। এটাই বাংলার ট্রেন্ড। এমনিতেই বাংলায় মোটামুটি ভাবে ওই 75 থেকে 80% ভোট পড়ে গড়পড়তায়। এই সংখ্যাটাকে যদি 60-65-তে নামিয়ে আনতে পারে, তৃণমূলের পতন ঘটানোর মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই কারণেই ভোট ঘোষণার অনেক আগে থেকেই আধা সামরিক বাহিনীর ভারী বুটের শব্দ শোনা যাচ্ছে বাংলার গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়। একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি হচ্ছে। আর এই প্ল্যান বি হলো, মানে এরপরেও কিন্তু প্ল্যান বি আছে। এসবের পরেও যদি 70% বেশি ভোট পড়ে যায়, তাহলে ভোটের পরে ভোট শতাংশ যেভাবে হরিয়ানা, যেভাবে মহারাষ্ট্রে, যেভাবে দিল্লিতে ম্যানিপুলেট করা হয়েছিল, সেভাবে বাংলাতেও করবার চেষ্টা করা হবে। অর্থাৎ ভোট শেষ হবার পরে, মানে 6টার পরে একটা সময় থাকে তো যে 6টা পর্যন্ত ভোট হবে, তখন একটা ঘোষণা করা হবে যে এত শতাংশ ভোট পড়েছে। তারপরে যখন ব্যালট খোলা হবে দেখা যাবে না তত শতাংশ ভোট পড়েনি, ভোট কম পড়েছে। এটা কিন্তু এর আগে অন্যান্য রাজ্যে হয়েছে। তাই আমরাও এই সিঁদুরে মেঘ দেখছি। তবে নির্বাচনে মানে অংশগ্রহণ করা রাজনৈতিক দলগুলোর এজেন্টরা, যারা এজেন্ট থাকবেন, তারা যদি ফর্ম 17C ছবি তুলে রেখে দেন, মানে বুথের থেকে ছবি তুলে রেখে সরাসরি তাদের জেলা কমিটিগুলোকে পাঠিয়ে দিতে সক্ষম হন, তাহলে বাংলাকে অন্তত মহারাষ্ট্র, হরিয়ানা কিংবা দিল্লি বানানো যাবে না। কারণ একবার ঘোষণা করবার পর, ধরুন পশ্চিমবঙ্গে ঘোষণা করা হলো 82% ভোট পড়েছে সন্ধ্যে 6টায়, ভোট বাক্স খোলার পর দেখা গেল সেটা 82% না, সেটা 62% হয়ে গিয়েছে। কিন্তু এই ফর্ম 17C-তে প্রত্যেকটি প্রিসাইডিং অফিসারকে কিন্তু সই করতে হয়। তাতে জানাতে হয় কত শতাংশ ভোট পড়েছে, কত পুরুষ ভোট, কত মহিলা ভোট, এটা জানাতে হয়। এই ছবিটা যদি এজেন্টরা তুলে রাখেন, তাহলে বুথে ভোট শতাংশ কমানোর জায়গাটা কিন্তু নির্বাচন কমিশনের আর থাকবে না। এসবের পরেও কিন্তু একটা আশঙ্কা বিজেপি বিরোধী দলগুলো এবং বিজেপির একেবারে নিচুতলার কর্মীদের মধ্যেও আছে। সেটা কি? বিজেপি বিরোধী দলগুলোর আশঙ্কা আধা সামরিক বাহিনীর ক্যামোফ্লেজ পোশাকের আড়ালে অন্য রাজ্য থেকে ক্যাডার এনে যথেচ্ছ গুলিগোলা চালানো হতে পারে ওই শীতলকুচি মডেলে। আর বিজেপি নিচুতলার কর্মীদের আশঙ্কা ওই ফেক নিরাপত্তা রক্ষীদের গুলিতে বিজেপি কর্মীদেরই কয়েকজনকে মেরে ফেলা, মানে যদি যায় প্রথম দফাতেই, তাহলে দ্বিতীয় বা পরবর্তী অবশিষ্ট দফাগুলোতে সেই লাশ দেখিয়ে অতিরিক্ত ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা বিজেপি করতেই পারে। সব কিন্তু বিজেপির কর্মীদের আশঙ্কা। বিজেপি কর্মীরা আশঙ্কা করছে নিরাপত্তা রক্ষীর গুলিতে তাদের প্রাণ গেলে পরবর্তী ভোট, মানে যে দফাগুলো হবে তাতে বিজেপি আলাদা ডিভিডেন্ড পাবে সেই লাশ দেখিয়ে। যদিও পশ্চিমবঙ্গের ভোটে সবসময় মানে তারাই এগিয়ে থাকে যাদের বুথ স্তরে সংগঠন আছে। এটা আমরা দেখে এসেছি সেই কংগ্রেস আমল থেকে, তারপরে বাম আমলে, এখন তৃণমূল আমলেও দেখছি। সেক্ষেত্রে তৃণমূলের পরেই কিন্তু সিপিএম এর নাম করতেই হবে। হ্যাঁ, বিজেপি নয়। বুথ স্তর পর্যন্ত সংগঠনে যদি তৃণমূল প্রথম হয়, তাহলে সেকেন্ড বয় কিন্তু সিপিএম। এখনো 2021-এ যে ভুল তারা করে বিধানসভায় শূন্য হয়ে গিয়েছেন, সেই ভুল যদি তারা আর না করেন, অর্থাৎ পরিবার পরিজন লোকজনকে যদি পদ্মে ছাপ দিয়ে আগে রাম পরে বাম নীতি না নেন তারা, তাহলে বহু জায়গাতেই আমাদের সমীক্ষা বলছে বেশ ভদ্রস্থ জায়গায় থাকবে সিপিআইএম। যদিও জানি না রাজ্যে ভোট শতাংশের বিচারে অনেকটা পিছিয়ে পড়ে তৃতীয় স্থানে থাকা সিপিএম এর মূল লক্ষ্য যখন দ্বিতীয় স্থান অধিকার করা, মানে আগে তো তাদের হবে যে আগে আমি দ্বিতীয় হব তারপরে প্রথম হব, কিন্তু না, সেটা তারা করে না।
মানে কোনো এক অজানা কারণে তারা এক লাফে গাছে উঠতে গিয়ে তৃণমূলকে প্রধান শত্রু ভেবে লড়তে চাইছে। তা নিয়ে কিন্তু সিপিএম কর্মীরাও ধান্দে আছে। তারা ভাবছেন আগে তো দ্বিতীয় হব, তারপরে তৃণমূলকে হারাবো। একবারই তৃণমূলকে হারাতে গিয়ে বহু ক্ষেত্রে তারা বিজেপিকে সুবিধে পাইয়ে দিচ্ছেন। অনেক সিপিএম কর্মীরাই বুঝে উঠতে পারছেন না যে তাদের নেতারা বিজেপিকে জেতাতে যতটা মরিয়া, ততটা নিজেরা জিততে কেন চাইছেন না। নিজেদের নাক কেটে তৃণমূলের যাত্রাভঙ্গ এবারও করতে পারবে না কিন্তু সিপিএম। বারবার চেষ্টা হয়েছে, লোকসভায় চেষ্টা হয়েছে, বিধানসভায় চেষ্টা হয়েছে, নিজেদের নাক কেটে তারা বিজেপিকে জেতাতে চেয়েছে, তৃণমূলকে হারাতে চেয়েছে। কিন্তু এবারে সিপিএম এর সমস্ত ভোট এবং বিজেপির সমস্ত ভোট সব একত্রিত করলেও কিন্তু তৃণমূলকে হারানো যাবে না। বরং এবারে বেশ কিছু আসনে দ্বিতীয় স্থানে উঠে আসার মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সিপিএম এর পক্ষে। যতই প্রতিকূল রহমানকে গালমন্দ করুক আর খগেন মুর্মুর ক্ষেত্রে মুখে কুলু পেটে থাকুক শতরূপের মতন মধ্যমেধার নেতারা, পাড়ার কমরেডরা কিন্তু ঘেটে ঘ হয়ে আছেন। যতই শক্তি প্রয়োগ করুক নির্বাচন কমিশন কিংবা সিপিএম যতই নিজেদের ভোট বিজেপিতে ট্রান্সফার করুক, এবার কিন্তু তৃণমূল মোটামুটি অপ্রতিরোধ্য। 225 থেকে 235 আসনে তৃণমূলের ফিরে আসা প্রায় সুনিশ্চিত। এটা সিপিএম কংগ্রেসের কাছে কিন্তু একটা বড় আশীর্বাদ। তাদের ভোটগুলো বিজেপিতে গিয়ে নষ্ট না করে যদি তারা নিজেদের দিকেই টানতে পারে, অর্থাৎ বিজেপিতে না গিয়ে সিপিএম এর ভোট সিপিএম এ, কংগ্রেসের ভোট কংগ্রেসে যদি যায়, বুথে বুথে তাদের অ্যাকচুয়াল সাংগঠনিক অবস্থানটা বুঝে নিয়ে পরবর্তী নির্বাচনগুলোর জন্য প্রকৌশল নির্ধারণ করতে তারা পারে। জানি না কি করবেন তারা। সিপিএম ছাড়তে একদল যুব নেতা কিন্তু তৈরি হয়ে আছেন ওই পাকা চুলের দাদাগিরির জন্য। এবারের নির্বাচনে ব্ল্যাক হর্স হচ্ছে কংগ্রেস। মালদা মুর্শিদাবাদ জেলায় সঠিকভাবে লড়তে পারলে, ভালো ক্যান্ডিডেট দিলে তারা কিন্তু কয়েকটা আসন এবার পেলেও পেয়ে যেতে পারেন। তবে সিপিএম সম্ভবত শূন্যই থেকে যাবে। আর বিজেপির গড় বলে পরিচিত উত্তরবঙ্গে একমাত্র দার্জিলিং জেলায় তাদের মুখে হাসি ফোটাবে। বাকি জেলাগুলোতে গতবারের চেয়ে খারাপ ফল করবে বলে আমাদের অন্তত মনে হচ্ছে। মতুয়াগড়েও একই অবস্থা, বরং উত্তরবঙ্গের চেয়েও খারাপ অবস্থা বিজেপির মতুয়া অধ্যুষিত এলাকাগুলোতে। বাকি রইল কি পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ার কয়েকটি অংশ। মানে 2 থেকে 3টি আসন পুরুলিয়ায়, বাঁকুড়ায় অন্তত খান পাঁচেক আসনে বিজেপির মুখে হাসি ফোটাতে সক্ষম হবে। আর বিজেপির প্রত্যাশা পূরণ করবে কিন্তু পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ আসনে বিজেপি এগিয়ে রয়েছে বলে আজকের পাওয়া পর্যন্ত রিপোর্ট যা পেয়েছি আমরা তাই বলছি। সেই সংখ্যাটাও কিন্তু 6-7-এর বেশি না। সব মিলিয়ে যদি 70 থেকে 85% ভোট করাতে পারে তৃণমূল কংগ্রেস অভিজ্ঞ বুথ এজেন্টদের দিয়ে, মানে তৃণমূলের কাছাকাছি পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই কোনো রাজনৈতিক দলের আপাতত। তবে আমাদের সমীক্ষা চলছে জোর কদমে। এই মুহূর্ত পর্যন্ত বিজেপি 55 থেকে 60, সিপিএম 0, কংগ্রেস 3 থেকে 5, তৃণমূল 220 থেকে 228টি আসনে এগিয়ে আছে, অন্যান্যরা বাকি আসনগুলোতে এগিয়ে আছেন। ভোট যত এগিয়ে আসবে তত এই সংখ্যার অদল বদল ঘটবে, এটাই স্বাভাবিক। সব দলের প্রার্থী তালিকা দেখার পর আমরা চূড়ান্ত জনমত সমীক্ষা আপনাদেরকে তুলে দেব। আজ এই পর্যন্তই। সকালবেলা, আগামীকাল সকালে থার্ড আই অনুষ্ঠানে আমরা একটা বিশেষ অনুষ্ঠান আনতে চলেছি আপনাদের জন্য। মানে সেই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রবীর বিশ্বাস থাকবো আপনাদের সাথে। সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।